এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে মূলত ভাইরাসের বিভিন্ন বৈশিষ্ট্য। ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাস কেমন, সে কি জীব নাকি সে জড়? এই কোশ্চেনটা আনসার পাওয়ার জন্য আমরা এখন কি করব, ভাইরাসের বৈশিষ্ট্য পড়ব। ভাইরাস কি জীব নাকি জড়, এটা বোঝার জন্য। আচ্ছা, তো খুবই মজার পড়া, ভাইরাসের বৈশিষ্ট্য। তো একটা হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা। তো প্রথম কথা, আমি কয়েকটা কথা লিখতেছি, হ্যাঁ, এগুলো পরে ব্যাখ্যা করবো একটা একটা করে। কথাগুলো লিখিনি আগে। অতি আণুবীক্ষণিক, এগুলো কিন্তু সিকিউ লিখতে হয়, বাসা লিখে দিলাম। সিকিউ প্লাস এমসিকিউ, সিকিউ কিন্তু আসে যে ভাইরাসের জড় ও জীব বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য, সিকিউ আসে এখান থেকে। আচ্ছা, তো অতি আণুবীক্ষণিক মানে হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক, আলট্রা মাইক্রোস্কোপিক। ওকে, দুই হচ্ছে অকোষীয়, তারপর হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। আর এটা হচ্ছে বিপাকীয় এনজাইম নেই, বিপাকীয় এনজাইম নাই। আচ্ছা, এই কয়েকটা ব্যাখ্যা করি আগে। ওকে, প্রথম কথা, ভাইরাস অতি আণুবীক্ষণিক কেন? আমরা তো বলতাম অতি আণুবীক্ষণিক। পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা। অপশনে থাকে ভাইরাস আণুবীক্ষণিক। কি বললাম, কথাটা কি বললাম একটু ভালো মতো শোনো। কি বললাম? ভাইরাস আণুবীক্ষণিক। তো সবাই মনে করে ঠিকই তো আছে, ভাইরাস অনেক ছোট, দেখা যায় না, তো এর মানে ঠিকই আছে অপশনটা। কিন্তু তোমার কিন্তু আণুবীক্ষণিকের কথা বলছে, অতির কথা কিন্তু বলে নাই। ভাইরাস কিন্তু আণুবীক্ষণিক না। তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাই আণুবীক্ষণিক আর অতি আণুবীক্ষণিকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, তো ধরো তুমি তিন ধরনের জিনিস নিলা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ধরো অ্যামিবা, আর একটা হচ্ছে তোমার ভাইরাস। তুমি একটা স্বাভাবিক সাধারণ অণুবীক্ষণ যন্ত্র নিলা, অণুবীক্ষণ যার দ্বারা আণুবীক্ষণিক জিনিস দেখা যায়, আর অণুবীক্ষণ যন্ত্র। তুমি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এই দুইটা দেখতে পাবা। নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ব্যাকটেরিয়া অ্যামিবা দেখতে পাবা, তুমি ভাইরাস দেখতে পাবা না। এই ভাইরাস যদি তুমি দেখতে চাও, তোমার শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র লাগবে। কথা বুঝতে পারছো? ভাইরাস এতটাই ছোট যে দেখতে হলে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। তার মানে তুমি যদি একে অণুবীক্ষণিক বলো, তাহলে তুমি এদেরকে ব্যাকটেরিয়া অ্যামিবার শ্রেণীতে ফেলাই দিলা। কিন্তু না, সেটা এতটাও বড় না, আরো ছোট। তার মানে ভাইরাস মূলত ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, সে অতি আণুবীক্ষণিক। যদি আমি আণুবীক্ষণিক বলি তাহলে আমার আনসার ভুল হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অকোষীয়। কেন তাকে অকোষীয় বলা হচ্ছে? ডেন্টালি কোশ্চেন, কোশ্চেন আসছিল নিচের কোনটি অকোষীয়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ভাইরাস, শৈবাল, এরকম ছিল অপশন। তার আনসার হচ্ছে ভাইরাস। ভাইরাস অকোষীয়। কোশ্চেন হচ্ছে কেন? খেয়াল করো, একটা কোষে কি কি থাকে, কোষে কি কি থাকে? কোষ ঝিল্লি, হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়াস, তারপর হচ্ছে তোমার সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু আছে কিছু, বাইরে হচ্ছে কোষ ঝিল্লি। আর যদি এটা উদ্ভিদ হয় তাহলে তার পাশে কি? বলো, উদ্ভিদ হলে তার পাশে কি? কোষ প্রাচীর, কোষ প্রাচীর। ওকে, দেখো প্রথম কথা হচ্ছে ভাইরাসের এই কোষ প্রাচীরটা নাই। কোষ প্রাচীর কি নাই, তাইলে সে উদ্ভিদ না, শিওর। পরের কথা হচ্ছে তার বাইরে কোষ ঝিল্লি নাই, তার মানে সে প্রাণী না, শিওর। পরের কথা হচ্ছে তার ভিতরে সাইটোপ্লাজম আর অঙ্গাণুগুলা নাই। এমনকি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাও নাই। আছে কি? শুধু ডিএনএ আর আরএনএ
আর চারপাশে কিছু প্রোটিনের আবরণ। তার মানে কি সে কোষও না। প্রথম কথা, কোষ প্রাচীর নাই, তার মানে সে উদ্ভিদ না। কোষ ঝিল্লি নাই, তার মানে সে প্রাণী না। সাইটোপ্লাজম ও কোষীয় অঙ্গাণু নাই, তার মানে সে কোষই না। কথা বুঝতে পারছো? সে অকোষীয়। কথাগুলো ক্লিয়ার? আমি সাজিয়ে দেই। একটা ভাইরাস সাপোজ আছে, এই ভাইরাসের আমরা ডিসিশন গুলা কিভাবে নিলাম? 3টা স্টেপের ডিসিশন নিছি। প্রথম স্টেপ, কোষ প্রাচীর নাই, মানে সে কি? উদ্ভিদ না। কারণ উদ্ভিদ হতে হলে অবশ্যই কোষ প্রাচীর থাকতে হবে। কোষ ঝিল্লি নাই, তার মানে সে প্রাণী না। কারণ প্রাণী হতে হলে তার কোষ ঝিল্লি থাকতে হবে। এরপর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। কোষ হতে হলে যেগুলো লাগবে তার এগুলোও নাই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, প্লাস সাইটোপ্লাজম নিজেও নাই। কথা বুঝতে পারছো? অঙ্গাণু থাকবে দূরের কথা। তার মানে সে কোষই না। ওকে, এই 3টা মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারলাম সে কি? অতি আণুবীক্ষণিক ও অকোষীয়। আচ্ছা, ভালো কথা। নেক্সট, রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, এই রোগ সৃষ্টির বিষয়টা পড়ার সাথে সাথে আমরা একটু ভাইরাসের বেসিক গঠনটা পড়ে নিব। কি পড়বো? ভাইরাসের বেসিক গঠন। একটু খেয়াল করো, ভাইরাসের গঠন। ভাইরাস কিভাবে রোগ সৃষ্টি করতেছে? ভাইরাসের গঠন। ভাইরাস মূলত আর কিছুই না, একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, যেটা হয় ডিএনএ আর নয় আরএনএ। ডিএনএ বা আরএনএ দুইটা একসাথে থাকবে না। কি বলছি? দুই একসাথে থাকবে না, থাকবে না? দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা, যে কোনো একটা। এর বাইরে একটা প্রোটিনের আবরণ থাকবে, এরকম 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 প্রোটিনের আবরণ থাকবে। এই প্রোটিনের আবরণ ভিতরে নিউক্লিক অ্যাসিডটাই কি করতেছে? শেল্টার দিচ্ছে, আবরণ হিসেবে কাজ করতেছে। দেখো তো, প্রোটিনটা দেওয়ার কারণে ভাইরাসটাকে গোলাকার দেখা যাচ্ছে না? তার মানে আমি এটাও বলতে পারি, এই যে প্রোটিনের আবরণ, এটা কি ভাইরাসকে আকৃতি দিচ্ছে? বলতে পারি কিনা? বলতে পারি। বাইরের যে প্রোটিনের আবরণ, যেটা প্রোটিন, এটা কি ভাইরাসকে আকৃতি দিচ্ছে? বলতে পারি কিনা? ওকে, এখন একটু খেয়াল করো, করোনা ভাইরাস হইলে, কোভিড-19 জন্য, করোনা ভাইরাস ডিজিজের জন্য আমরা শুধুমাত্র মুখে কেন মাস্ক পরি? আমাদের তো কানও আছে। যদি করোনা ভাইরাস শরীরের ভিতরে ঢুকলে রোগ হয়, তাহলে কানে তো ছিদ্র আছে, নাকেও ছিদ্র, কানেও ছিদ্র, মুখেও ছিদ্র। তাহলে কেন আমরা কানে কোনো কভার করতেছি না, শুধুমাত্র নাক কেন কভার করতেছি? কেউ বলতে পারবা? এনিওয়ান? এনিওয়ান? নাই? কে পারবা না? আচ্ছা, তাহলে আমি বলে দিই, একটু খেয়াল করো, একটা ভাইরাস জীবদেহের বাইরে সে কিন্তু নিষ্ক্রিয়। যে কোনো একটা ভাইরাস জীবদেহের বাইরে সে কি? নিষ্ক্রিয়। শুধুমাত্র জীবদেহে গেলেই সে সক্রিয়। এখন কথা হচ্ছে, জীবদেহে গেলে সে সক্রিয় কিভাবে? নর্মালি তোমার বাসায় কেউ যদি বেড়াইতে আসতে চায়, তুমি কাউকে পাঠায় দাও কিনা, ছোট ভাই বা ছোট বোনকে, যা রিসিভ করে নিয়ে আস, ঠিক কিনা? মেহমানকে রিসিভ করে নিয়ে আসে। এরকম ভাবে ভাইরাসকে রিসিভ করার জন্য কিছু রিসেপ্টর আছে। কি আছে? রিসেপ্টর। যেখানে ভাইরাসের রিসেপ্টর আছে, ভাইরাস সেখানেই আক্রমণ করবে। এই যে কোভিড-19 জন্য দায়ী যে ভাইরাস সার্স কভ 2, এর যে রিসিপ্টর, এটা হচ্ছে আমাদের শ্বাসনালীতে, আমাদের গলায়, শ্বাসনালীতে। শ্বাসনালীতে গিয়ে এই যে বাইরের যে প্রোটিনটা আছে না, এই প্রোটিনটা গিয়ে সংযুক্ত হবে নাকি ডিএনএ আরএনএ সংযুক্ত হবে? দেখো তো, কি মনে হয়, বাইরের প্রাচীর আগে লাগবে নাকি ডিএনএ আরএনএ লাগবে? কোনটা লাগবে? দেখা কি মনে হয়? এই কেমনে ডিএনএ কেমনে? তোমার দেখো, একটা ডিম, বাইরের প্রাচীর আগে লাগবে না মানে, এই ভাইরাসটা যায়া তোমার শ্বাসনালী মধ্যে যায় বসছে, কোন জায়গা দিয়ে বসবে? এই যে বাইরের প্রোটিন দিয়া না,
লাগবে কোনটা? প্রোটিনটা তো আগে লাগবে, পরে তো ভিতরে ডিএনএ আরএনএ। ডিমের খোলস আগে লাগে হাতের মধ্যে নাকি কুসুম আগে লাগে ধরলে? কথা বলছো জিনিসটা? আচ্ছা, বাহিরের আবরণ। তাহলে দেখো, যত রোগ বিরোগ ঘটাচ্ছে কে ঘটাচ্ছে? বাহিরের আবরণ ঘটাচ্ছে না? প্রোটিন। তার মানে এই বাহিরের প্রোটিনটাই হচ্ছে জীবাণু। আর আমরা জানি জীবাণুকে বলা হয় অ্যান্টিজেন। জীবাণুকে কি বলা হয়? অ্যান্টিজেন। তার মানে বাইরের প্রোটিন আবরণটাই হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন যখন যায় শ্বাসনালীতে বসবে, তখনই কি আমাদের এই অ্যাটাক করা শুরু হবে, ভাইরাসের বংশবিস্তার শুরু হবে। এখন বসন্ত রোগ কই হয়? ধরো হাম রোগ কই হয়? ত্বকে হয়। তো হামের জন্য দায়ী যে রুবিওলা ভাইরাস। তুমি যেটা খায় ফেলো, তাহলে কি লাভ আছে? লাভ নাই, কিন্তু তোমার কিছু করতে পারবে না। কিন্তু দুই ত্বকে লাগে, ত্বকে কিন্তু হাম হওয়া শুরু করবে। পোলিও ভাইরাস তোমার ত্বকে ত্বকে আছে, সমস্যা নেই, কিন্তু কিন্তু তুমি যে খায়া ফেলো, তোমার পরিপাক নালীতে সমস্যা করবে, কারণ সেখানে তার রিসেপ্টর আছে। তাহলে দেখো, হাম রোগের রিসেপ্টর আমাদের ত্বকে, করোনা ভাইরাসের যে রিসেপ্টর আমাদের গলায়, পোলিও রিসেপ্টর আমাদের পেটে। তার মানে যত ভাইরাস আছে সব কি রিসেপ্টর অনুযায়ী কাজ করে। যেখানে রিসেপ্টর আছে সেখানেই কাজ করে, যেখানে রিসেপ্টর নাই সেখানে কাজ করে না। ঠিক? এর মধ্যে বুঝলা কি বলছি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যদি কখনো প্রশ্ন আসে ভাইরাসের অ্যান্টিজেন হিসেবে কাজ করে কোনটি, ডিএনএ আরএনএ নাকি প্রোটিন? এই জিনিসটা বলো তো, আনসার দাও তো। অ্যান্টিজেন হিসেবে কোনটি কাজ করে, ডিএনএ আরএনএ নাকি প্রোটিন? অ্যান্টিজেন মানে জীবাণু, যে আর কি তোমার রোগের উদ্ভব ঘটাচ্ছে। তো বলছি, যায়া কোনটা পড়ে? প্রোটিন পড়ে। তাহলে প্রোটিনটা হচ্ছে অ্যান্টিজেন। প্রোটিনটা কি? অ্যান্টিজেন। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, দেখবা ভিতরে যে ডিএনএ আরএনএ আছে, একে কভার করছে কে? প্রোটিন। তাহলে আমি বলতে পারি এই যে প্রোটিনটা ডিএনএ আরএনএ কে, আমাদের ক্যাপ যেমন মাথার চুলকে কভার করে, এই যে প্রোটিন গুলা ডিএনএ আরএনএ কে কভার করছে, রাইট? তাহলে আমি এই প্রোটিন গুলাকে ক্যাপ বলতে পারি, এক প্রকার ক্যাপ বলতে পারি। ক্যাপ যেমন মাথার চুলকে আবৃত করে, এই প্রোটিনের ক্যাপটা কি করতেছে? ডিএনএ আরএনএ কে আবৃত করতেছে। তাহলে এই ক্যাপটার নাম হচ্ছে ক্যাপসিড। তার মানে যদি কখনো প্রশ্ন আসে ডিএনএ ভাইরাসের বাইরে প্রোটিন আবরণকে কি বলে, আনসার কি? ক্যাপসিড। ডিএনএর ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবে কাজ করে কোনটি, আনসার কি? ক্যাপসিড। এই ক্যাপসিডের একক আছে, ক্যাপসিডের একক, একককে বলা হয় ক্যাপসোমিয়ার। এই মিয়ার মানে হচ্ছে ক্ষুদ্র অংশ। মিয়ার মানে কি বললাম? ক্ষুদ্র অংশ বা একক। ক্ষুদ্র অংশ বা একক। তাহলে খেয়াল করো, যে ক্যাপসিডটা বললাম, ক্যাপসিড আসলে কি? প্রোটিনের আবরণ। এইটাই হচ্ছে অ্যান্টিজেন, আর এর এককের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। এখন কিছু কিছু ভাইরাস আছে যাদের এর বাইরেও একটা আবরণ থাকে। কি বললাম? কিছু কিছু ভাইরাস আছে। আচ্ছা, আচ্ছা, তো বলতেছিলাম যে কিছু ভাইরাসের বাইরে আরেকটা আবরণ থাকে। এটা একটা লিপিডের আবরণ। কিসের আবরণ? লিপিডের আবরণ। যখন ভাইরাসে একই সাথে প্রোটিন, এই যেগুলো তো প্রোটিন, গোল্লা গোল্লা যেগুলো দিলাম এগুলো তো প্রোটিন, একই সাথে প্রোটিন এবং লিপিড দুইটাই থাকে, সেই ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। লিপো কেন? খেয়াল করো, লিপো ভাইরাস। লিতে হচ্ছে লিপিড, আর পোতে হচ্ছে প্রোটিন। কথা বুঝতে পারছো? একই সাথে যখন লিপিড ও প্রোটিন দুইটাই আছে, তখন সেই ভাইরাসের নাম হচ্ছে লিপো ভাইরাস। আর এই যে লিপিড আছে না, এই লিপিড, এই যে স্তরটা নীল কালার যেটা দিছি, এর একককে বলা হয় পেপ্লোমিয়ার। পেপ্লোমিয়ার আগেই বলছি, মিয়ার মানে হচ্ছে একক বা ক্ষুদ্র অংশ। পেপ্লো কথাটা কোথেকে আসছে? এই পেপ মানে হচ্ছে প্রোটিন, আর এই যে লো মানে হচ্ছে লিপিড। মানে প্রোটিনের বাইরে লিপিডের একক, প্রোটিনের বাইরে লিপিডের একক।
পেপলোমিয়া। আশা করি এখন বই পড়লে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই যে পড়াটা পড়ালাম, ভাইরাসের যে গঠন, ভাইরাসের গঠন এটা মূলত তুমি 142 পৃষ্ঠায় পাবা। পড়লে ইনশাল্লাহ এখন পুরো পৃষ্ঠা তুমি কমপ্লিট করতে পারবা। আচ্ছা, তো খেয়াল করো, কোয়েশ্চেন আসে যে কোন কোন ভাইরাসে লিপিডের আবরণ থাকে। ওই যে একটু আগে নীল কালার দিয়ে দেখালাম যে এইটা, কোন কোন ভাইরাসে লিপিডের আবরণ থাকে, মানে কোন কোন ভাইরাসকে লিপো ভাইরাস বলা হয়। লিপো ভাইরাসের কিছু উদাহরণ দেওয়া আছে। তো লিপো ভাইরাস পড়ার জন্য সহজ একটা নাম মনে রাখবা, শুধু শুধু এইচআইভি ওয়ার্ডটা মনে রাখবা। এইচআইভি, এইচতে হচ্ছে আমাদের হারপিস ভাইরাস, হারপিস। আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। আর এইচআইভি পুরাটাই হচ্ছে একটা। তাহলে তিনটা পাইলাম, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা আর হারপিস। আর মোস্ট ইম্পর্টেন্টলি বর্তমানের করোনা ভাইরাস বা সার্স-CoV-2, এটা কি লিপো ভাইরাস, মানে এর প্রোটিনের বাইরেও একটা লিপিডের আবরণ আছে। কথা বুঝতে পারছো? লিপো ভাইরাসের উদাহরণ কেন মনে রাখবা। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি কি পড়লাম, যে ক্যাপসিড হচ্ছে বাইরের প্রোটিনের আবরণ, এর ভিতরে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকে, এর বাইরে আরেকটা স্তর থাকতে পারে যার নাম হচ্ছে লিপিড স্তর। লিপিড স্তরের নাম হচ্ছে একক হচ্ছে পেপলোমিয়ার, আর ক্যাপসিডের এককের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। মিয়ার মানে হচ্ছে ক্ষুদ্র অংশ বা একক, ক্যাপসিড বা প্রোটিন অংশ কোনো জায়গায় লাগলে ওইখানে কি রোগ হয়, তাহলে এটা হচ্ছে কি রোগ সৃষ্টিকারী বা অ্যান্টিজেন। কথা ক্লিয়ার? জানাও তো যা পড়াইলাম বুঝলা কিনা। ওকে, আমরা ছিলাম হচ্ছে ভাইরাসের জড় ও জীব বৈশিষ্ট্যের মধ্যে। বলছিলাম রোগ সৃষ্টি, আশা করি রোগ সৃষ্টি কেমনে করে বুঝে ফেলছে। আচ্ছা, বিপাকীয় এনজাইম নাই। বিপাক মানে হচ্ছে বিশেষ পরিপাক বা বিশেষ বিক্রিয়া বলতে পারো। মানে তোমার খাবার দাবার ভাইঙ্গা টাইঙ্গা সরল উপাদানে পরিণত হওয়ার জন্য যে এনজাইম, তার নাম হচ্ছে বিপাকীয় এনজাইম। আমরা তো দেখছি ভাইরাস তো কোষই না, ঠিক কিনা? আর এই বিক্রিয়াগুলো হয়তো সাইটোপ্লাজমে। তাহলে ভাইরাস তো কোষই না, মানে তার সাইটোপ্লাজম নাই। তাইলে বলো তার এনজাইম থাকবে কই? এনজাইম তো থাকারই জায়গা নেই। তাহলে এখান থেকে সহজেই বোঝা যায় যে ভাইরাসে আসলে বিপাকীয় এনজাইম নাই। আর বিপাকীয় এনজাইম না থাকা কোন ধরনের বৈশিষ্ট্য? জড় নাকি জীব? মানুষের তো আছে, মানুষ তো জীব। নাইকার ভাইরাস, যে ভাইরাস হচ্ছে জড়। কথা বুঝতে পারছো? আজান দিচ্ছে, তোমরা 25-50 ব্রেক নাও, ঠিক আছে? 25-50 ব্রেক নাও, পরে আধা ঘন্টা পড়াই দিবে নামাজের পরে। 25 ভিতরে সবাই নামাজ পড়ে এসে পড়ো, ওকে?